আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। পুরো সময় আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ফেইল করবে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। তাদের অভিযোগ, বাজেটে কর্পোরেট কর হার বৃদ্ধি, রপ্তানি প্রণোদনা বাতিল ও ব্যবসা পরিচালনার খরচ বৃদ্ধি পাবে, যা বেসরকারি খাতের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। বলেন অর্থনীতি পুনরুদ্ধারকে গুরুত্ব না দিয়ে বাজেটে রাজস্ব আয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। শিল্প প্রতিযোগিতায় টিকে থাকার রোডম্যাপ নেই বলেও দাবি তাদের। রিয়াদ সুমনের রিপোর্ট। ব্যাংকের উচ্চ সুদহার, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ, বৈশ্বিক ট্যারিফ মোকাবেলার চাপ আর জ্বালানি সংকট সব মিলিয়ে কঠিন সময় পার করছেন শিল্প উদ্যোক্তারা। তাই শিল্পের সুরক্ষায় বাজেটে সুনির্দিষ্ট রোডম্যাপ থাকবে এমন প্রত্যাশা ছিল ব্যবসায়ীদের। তবে প্রস্তাবিত বাজেটে সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য বিটিএম-এর সভাপতির। বলেন বিনিয়োগ বান্ধব হয়নি এবারের বাজেট। যারা শিল্পায়ন করেছে তাদের কিন্তু এখন অনেক অস্বস্তিকর একটা পরিবেশে আছে, তাদেরকে সাপোর্ট করা উচিত। তাদের উপরে টর্চার করা, তাদের গলা টিপে ধরার সময় না এখন। নতুন নতুন ইন্ডাস্ট্রি করেন, তারাই আপনাকে আরো ভ্যাট দিবে, আরো ট্যাক্স দিবে। আপনি এক গরুকে কতবার জবাই করবেন? যেটা আপনি ইনহেরিট করছেন আপনি তার উপরেই তো চাপাচ্ছেন। আপনি নতুন কিছু তো করে দেখাতে পারলেন না। নতুন শিল্পায়নের কোনো ফর্মুলাই আমি এই বাজেটে পাইলাম না। করদাতাদের উপর অতিরিক্ত করের বোঝা চাপার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই ব্যবসায়ী নেতা। যে শিল্পগুলা আপনাকে ট্যাক্স ভ্যাট দেয়, আপনি তাদের উপরে আরো বেশি ট্যাক্স আরোপ করেছেন। শিল্পগুলো গ্যাস সংকটে, বিদ্যুৎ সংকটে আছে। এখন তো আপনি সাপোর্ট করবেন, আপনার আয়ের উৎস তো তারা, কিন্তু আপনি তাদেরকে উল্টোটা করলেন। তো এটা কি ট্যাক্সের জন্য, আপনি কি ট্যাক্সের পারপাসটা সার্ভ হবে? আপনার কি রেভিনিউ জেনারেট করতে পারবেন? আপনি কি যথেষ্ট ইনকাম করতে পারবেন সম্পূর্ণ বাজেটকে সম্পন্ন করবার জন্য? আমি মনে করি তা করা সম্ভব হবে না। এই বাজেট ফেল করবে। টোটাল এনার্জিতে অ্যালোকেশন হিসেবটা 2178 কোটি টাকা। এটা আমাদের জিডিপির 1%-এরও নিচে। কিন্তু আমাদের যারা কম্পিটিটিভ কান্ট্রি আছে এরা দেখবেন যে তাদের অ্যালোকেশন আমাদের তুলনায় অনেক বেশি। ধরুন ইন্ডিয়া বা ভিয়েতনাম করে প্রায় 3%-এর মতো জিডিপি। ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার খরচ 6 থেকে 7% নামিয়ে আনার দাবি জানিয়েছেন বিজিএম-এর এই নেতা। বলেন যেভাবে ভ্যাট ও কর হার বাড়ানো হয়েছে তাতে বাড়বে উৎপাদন খরচ। আমাদের এক্সপেকটেশন ছিল একটা ফিসকাল সাপোর্ট সরকারের কাছ থেকে। ফিসকাল সাপোর্টটা এইভাবে আমরা আশা করতে পারতাম যে অ্যাটলিস্ট ক্যাশ ইনসেন্টিভের বিষয়টা আমরা এখন যেটা দেখতে পারি যে ক্যাশ ইনসেন্টিভ কিন্তু বরঞ্চ মানে পাওয়া তো দূরের কথা, কিন্তু এখন ডিক্রিজের দিকে যে যাচ্ছে। এই ধরনের যদি আমরা সাপোর্ট একটা পেতাম ফিসকাল, তাও আমাদের জন্য ভালো হতো। বাজেট বাস্তবায়ন ও বিনিয়োগ বাড়াতে অনিশ্চয়তা কাটিয়ে রাজনৈতিক স্থিতিশীলতার উপর জোর দেন উদ্যোক্তারা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। কোটি কোটি টাকার হিসাব বোঝেন না খেটে খাওয়া মানুষ, একেবারেই জানেন না বাজেট মানে কি। তাদের কাছে বাজেট কেবলই জিনিসপত্রের দাম বাড়া বা কমা। প্রান্তিক মানুষের চাওয়া কেবল একটু স্বস্তিময় জীবন, যাতে পরিবার পরিজন নিয়ে কিছুটা ভালোভাবে বেঁচে থাকতে পারেন তারা। বাজেট পরবর্তী সাধারণ মানুষের ভাবনা জানাচ্ছেন অন্তরা বিশ্বাস, ছবি তুলেছেন আসাদুজ্জামান কানন। 60 বছরের মোজারা খাতুনের কাছে বাজেট দেয়া না দেওয়ার তেমন কোনো অর্থ নেই। এত বছরের জীবনে তাকে কেউ বাজেট নিয়ে কোনো প্রশ্ন করেনি। তবে হ্যাঁ, জিনিসপত্রের দাম কমলে ভালো হয় বলে মনে করেন তিনি। আমরা সরকারের কাছে উপটোচন চাই, বালা চাই, কমটি চাই, আমরা যে খাইতে পারি গরিব মানুষ। মোজারা খাতুনের ছেলে মোহাম্মদ গুলজার। বাজেট সম্পর্কে স্পষ্ট ধারণা নেই তারও। কেবল ভাবছেন বাজেটের কারণে নিজের চাষ করা সবজি কম দামে বিক্রি করতে হলে ভীষণ বেকায়দায় পড়বেন তিনি। 80 টাকা জানা ওটা, আবার 70 টাকা জানা ওটা, সীমিত ভাবে 40 টাকা 50 টাকা মাঝে থাকে। ফাতেমা বেগম সাফ জানিয়ে দিলেন, বাজেটের মতো ইংরেজি শব্দের অর্থ তিনি বুঝতে পারছেন না। আমি একটা বুঝি না, আমি জানি না। তাদের মতো খেটে খাওয়া বেশিরভাগ মানুষই বোঝেন না বাজেটের মানে। তবে সরকার বলছে এই সব মানুষদের জীবন মানের উন্নয়ন করতেই এবারের বাজেট। এই বাজেট দিয়ে তারা দূর করতে চান বৈষম্য। তাই এবারের বাজেটে দরিদ্রদের জন্য মাথাপিছু বরাদ্দ বাড়াতে যাচ্ছে সরকার। বয়স্ক ভাতা 600 টাকা থেকে বাড়িয়ে করা হবে 650 টাকা। বিধবা ও স্বামী নিগৃহীত নারীদের ভাতা 550 থেকে 650, প্রতিবন্ধী ভাতা 850 থেকে 900, মা ও শিশু সহায়তা ভাতা 800 থেকে 800
850 আর অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা 650 টাকা করার প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে এসব বিষয়ে জানা নেই অধিকাংশেরই, কেবল জানেন জিনিসপত্রের দাম কমলে তারা খুশি। আমাদের এলাকার মানুষ হচ্ছে খেটে খাওয়া মানুষ, কৃষক। সরকারে কি দিচ্ছেন না দিচ্ছেন আমরা তো জানি না। কি চাই আমরা দিলবো, আমরা চাইলে না, আমরা পানি পাই না আর কি, বিশেষ করে আমরা যা এলাকার আমরা কৃষি মানুষ। খাদ্যের দামগুলো একটু কমুক, জিনিসপত্রের দাম কম হলে সবচেয়ে ভালো। আমি অর্থ উপদেষ্টা জানিয়েছেন খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে সহায়তা পাচ্ছে 50 লাখ পরিবার। এবারের বাজেটে তিনি আরো 5 লাখ পরিবারকে এই সহায়তার অধীনে আনতে চান। খেটে খাওয়া এইসব মানুষদের এত কিছু নিয়ে মাথা ব্যথা নেই, তাদের শুধু একটাই চাওয়া, যেন শান্তিতে তারা এই জীবনটাকে যাপন করতে পারেন। তাদের চাওয়া জিনিসপত্রের দাম একটু কমুক। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। প্রস্তাবিত বাজেট চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম নয় বলে মনে করছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিডি। তাই অর্থ উপদেষ্টাকে বাজেট পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখাকে জুলাই আন্দোলনের সাথে সাংঘর্ষিক বলছে সিপিডি। মঙ্গলবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরা হয়। প্রবৃদ্ধির বদলে জনগণকে গুরুত্ব দিয়ে সামগ্রিক উন্নয়নকে প্রাধান্য দেওয়ার কৌশল ইতিবাচক, তবে সেই লক্ষ্য পূরণে পর্যাপ্ত বরাদ্দ না রাখার সমালোচনা করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। কিছুটা হলেও ব্যাহত করবে। বাজেটে বেশ কিছু ভালো উদ্যোগ থাকলেও সামগ্রিকভাবে চলমান অর্থনৈতিক সংকট আমলে নেওয়া হয়নি অভিযোগ সিপিডির। মঙ্গলবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরা হয়। বাজারের এফিসিয়েন্সি দক্ষতা না বাড়লে সবকিছু একসাথে যদি কাজ না করে তাহলে আপনার এই পলিসিটা খুব কার্যকরী হয় না। বাজেটে কালো টাকা সাদা করার সুবিধা রাখার সিদ্ধান্তের কড়া সমালোচনা করে সিপিডি বলছে, এতে সৎ করদাতারা নিরুৎসাহিত হবে, সমাজে বাড়বে বৈষম্য। এমন সিদ্ধান্ত জুলাই আন্দোলনের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। প্রবৃদ্ধি বলি, রেভিনিউ ইনকাম বলি, ঋণের যে মাত্রা বৃদ্ধি সেটা বলি, সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। সুতরাং বাস্তবায়নের দিক থেকে এটা একটা বড় সমস্যা হবে বলে আশঙ্কা করছি। সংস্থাটি বলছে, করমুক্ত আয়ের যে সীমা নির্ধারণ করা হয়েছে তা আগামীতে মূল্যস্ফীতি আরো বাড়িয়ে দিতে পারে। সেই সাথে প্রস্তাবিত কর কাঠামো নিম্নবিত্ত মানুষের কর হার বাড়িয়ে দিবে, সুবিধা পাবে ধনীরা। সবার একই রকম ইনকাম না, আবার একই রকম ভাবে তারা সরকারি সেবাগুলি নিয়ে থাকে না। তো সুতরাং একভাবে যদি সবাইকে আমি ক্যাটাগরাইজ করি, একইভাবে তাদের উপরে কর ভারটা দিই, তাহলে তো সেটা বৈষম্যের দিক থেকে যুক্তিযুক্ত হলো না, বৈষম্যমূলকই রয়ে গেল। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে উন্নয়ন ব্যয় কমানোর উদ্বেগ প্রকাশ করেছে সিপিডি। সামগ্রিকভাবে যদি বিচার করেন। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। প্রস্তাবিত বাজেট জনবান্ধব ও ব্যবসা বান্ধব হয়েছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি জানান, কালো টাকা সাদা নয়, বাজেটে অপ্রদর্শিত আয়ের ব্যাপারে কিছুটা ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় 4 উপদেষ্টা জানান, সমন্বিত কাজের মাধ্যমে অর্থনীতি এগিয়ে নিতে সহজ করা হয়েছে ব্যবসায়িক কর্মকাণ্ড, মনোযোগ দেওয়া হয়েছে প্রত্যক্ষ এবং প্রাতিষ্ঠানিক কর আদায়ের ব্যাপারে। নিত্য প্রয়োজনীয় পণ্যের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নেও গুরুত্ব দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। মূল্যস্ফীতির লাগাম টানা, বিনিয়োগ বাড়ানো, ভেঙে পড়া ব্যাংকিং ব্যবস্থা সহ নানা চ্যালেঞ্জ সামনে রেখে 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রীতি মেনে বাজেট ঘোষণার পরদিন গণমাধ্যমের মুখোমুখি তিনি সহ গুরুত্বপূর্ণ উপদেষ্টারা। সূচনা বক্তব্যে বিদ্যমান কর বিন্যাসে অসঙ্গতি আর অসামঞ্জস্যতার কথা স্বীকার করেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, কাঠামোগত কারণে রাজস্ব বাড়ানো যাচ্ছে না। আমাদের যে রাজস্ব সংগ্রহের বড় দুর্বলতা আছে আমরা স্বীকার করি, সেটা এই বাজেটের সবচেয়ে টানাপোড়েনের ক্ষেত্রে সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে চাহিদা এত বেশি কিন্তু বাজেটের রাজস্ব আয় বাড়াতে পারছি না। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের প্রত্যাশা, মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার কথা বলা হলেও এটি আরও কমবে। আর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের দাবি, নিত্য প্রয়োজনীয় খুব বেশি পণ্যে কর বসানো হয়নি।
আমাদের মনিটারি পলিসিটাকে আমরা টাইট করে রাখছি। আমরা আগামীতে এটা ইন্টারেস্ট রেটটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা 7%-এর নিচে নেমে যাবে। আমরা আশাবাদী এটা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারবো। খুব বেশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নাই, নিত্য প্রয়োজনীয়গুলো সবগুলো আমরা খুবই কেয়ারফুলি এগুলোকে আমরা বরং চেষ্টা করেছি কমানোর জন্য। বাণিজ্য উপদেষ্টা বলেন, গতানুগতিক খরচের সাথে সক্ষমতা তৈরির দলিল এই বাজেট। আর জ্বালানি উপদেষ্টা বলেন, সব বিভাগের সমন্বয়ে অর্থনীতি এগিয়ে নেওয়ার কাজ করছে সরকার। গতানুগতিক যে খরচগুলো আছে এর সাথে আপনার জাতীয় সক্ষমতা তৈরি করার একটা দলিল। এখন আমরা যেটা চেষ্টা করছি, একটা সবাই মিলে একটা পরিকল্পিত উন্নয়ন চেষ্টা করছি এবং আমরা এইসব টেমপ্লেট গুলো এস্টাবলিশ করে যাচ্ছি। বাজেট বাস্তবায়নযোগ্য দাবি করেন অর্থ উপদেষ্টা, বলেন বিপ্লবী বাজেট প্রণয়ন সম্ভব নয়। কালো টাকা কিন্তু এটা ঠিক কালো টাকা না, আমরা যেটা অপ্রতিষ্ঠিত টাকা কোনো কারণ যে আপনার থাকে, শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে। দারুণ বিপ্লবী একটা বাজেট দিয়ে দেবো, দারুণ একটা রেভিনিউ আনবো, সম্ভব না। তো সার্বিকভাবে আমি মনে করি এটা ভালো মন্দ আছে, তবে আমি মনে করি যে আমরা এটা একটা জনবান্ধব, ব্যবসা বান্ধব। চ্যালেঞ্জের মুখে বাজেট হওয়ায় সমালোচনার পাশাপাশি সরকারের প্রতি সহযোগী এবং সহানুভূতিশীল হওয়ার আহ্বানও জানান ডক্টর সালেউদ্দিন। এখানে মূল্যস্ফীতি নিয়ে আসছে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। দর্শক, বাজেট নিয়ে নানা ধরনের সংবাদ দেখার প্রেক্ষিতে আমরা আজকের যে আলোচনার বিষয় ঠিক করেছি, বাজেট নিয়ে সমালোচনার যৌক্তিকতা কতখানি। এই প্রসঙ্গে কথা বলার জন্য আমাদের সাথে জুম প্ল্যাটফর্মে দুজন অতিথি যুক্ত হচ্ছেন, অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির এবং ব্যাংকিং খাত বিশ্লেষক জনাব মাজেদুল হক। আমরা দুজনকেই স্বাগত জানাতে চাই আজকের এই আলোচনায়। আমরা শুরুতেই ডক্টর মাহফুজ কবির আপনার মাধ্যমে একটু ভিন্ন প্রসঙ্গে একটি প্রশ্ন করতে চাই। আজ সকালেই সামাজিক যোগাযোগ মাধ্যম মারফত একটি তথ্য জানা গিয়েছে যে সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তাদের সবশেষ যে 10 মাসে তারা ব্যয় সংকোচনের ক্ষেত্রে তারা কমিয়েছেন প্রায় 46,000 কোটি টাকা, যেখানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগেই কমানো হয়েছে 12,425 কোটি টাকা এবং তারপরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ 10,854 টাকার মতো। তো এই যে 46,000 কোটি টাকা সবকিছু মিলে প্রায় 5টি দপ্তর বিভাগ থেকে ব্যয় সংকোচন করার তথ্য জানালো সরকার। এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি মনে করি যে এটা অত্যন্ত ইতিবাচক একটা সংবাদ। আমরা যেখানে আসলে এই খরচের মহোৎসব করে থাকি সাধারণত, যে গত বছরগুলোতে দেখছিলাম, তো সেই জায়গা থেকে কিন্তু একটা সরকারের একটা প্রচেষ্টা রয়েছে, মানে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু এই খরচের যে লাগাম সেটা টেনে ধরার একটা চেষ্টা করছিলেন। তারই কিন্তু একটা ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে অর্থ বছরের শেষে এলো। আমি মনে করি যে এর পাশাপাশি আরো সুযোগ রয়েছে অন্যান্য মন্ত্রণালয়ে, তো এবং সেটা প্রত্যেকটা জায়গাতে আমাদের আসলে দেখতে হবে যে কোন কোন জায়গাতে আসলে হয়তো বরাদ্দ রয়েছে কিন্তু সেটা অতটা প্রয়োজনীয় নয়, সেটা কমানো যায়। এইটা ভালো করে দেখে আমি মনে করি যে প্রত্যেকটা মন্ত্রণালয়কে একটা পরিকল্পনা দিতে হবে, একটা টাইমলাইন দিতে হবে, এর মধ্যে থেকেই তারা যেন এই ব্যয়ের যে অপ্রয়োজনীয় যে জায়গাগুলো রয়েছে তো সেই জায়গাগুলোতে সংকোচন করে। তার কারণে এর কিন্তু আসলে বিকল্প নেই। এই মুহূর্তে যে সরকার একটা স্ট্রেইনের মধ্যে দিয়ে যাচ্ছে, আসলে এটা চাপ আছে যে রাজস্ব সংগ্রহে, তো এই জায়গাটাতে আমি মনে করি যে এটা ভালো উদাহরণ তৈরি করবে আগামী দিনগুলোতে। বিশেষ করে যে আমরা এখন একটা কথা বলছি যে বাজেটটা ছোট হয়ে গেল, 8.5 লাখ কোটি টাকা হওয়ার কথা ছিল কিন্তু যে 7,90,000 কোটি টাকা হলো, কিভাবে কি হবে। তাই মনে করি যে ব্যয় সাশ্রয় করে দক্ষভাবে অপচয়বিহীন ভাবে যদি বাজেট আমরা বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি যে এটা একটা তার জন্য একটা বড় উদাহরণ যে কম বাজেটেও ভালোভাবে কাজ করা যায়। আমাদের সাথেই থাকবেন জনাব মাজেদুল হক। আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই যে বাজেট ঘাটতি পূরণ করার জন্য যেসব উৎস থেকে অর্থ সংগ্রহের কথা বলছে সরকার, তার একটি অন্যতম হচ্ছে আভ্যন্তরীণ কথা বলা হচ্ছে এবং আভ্যন্তরীণের ব্যাখ্যায় বলা হচ্ছে যে ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার একটি কথা রয়েছে, যার প্রেক্ষিতে একটি আশঙ্কা তৈরি হয়েছে ব্যবসায়ীদের পক্ষ থেকে যে বিনিয়োগে একটি বড় ধরনের প্রভাব পড়তে পারে, নেতিবাচক প্রভাব। আপনার ব্যাখ্যা আসলে কি? ব্যাংক থেকে ঋণ নিয়ে আসলে যে ঘাটতি পূরণের যেই উদ্দেশ্য, এটি আসলে কতখানি ইতিবাচক বা নেতিবাচক? জি, খুব ভালো একটা বিষয়ের উপরে আমাকে প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে বিগত কয়েক বছর ধরে, আমি বলবো যে 1 দশক ধরে জাতীয় বাজেটটা আসলে নির্ভর করছে ঋণ নির্ভর, জাতীয় বাজেট নির্ভর করছে। বাজেট ঘাটতি কিন্তু বেড়েই চলেছে। কারণ হচ্ছে যে আমার তো রাজস্ব আয় নাই, আমি কর টু জিডিপি রেশিওতে 7% আমি বসে আছি এবং এখন হচ্ছে যে বাজেট ঘাটতি পূরণ করার জন্য সরকারের অনেক বড় একটা চ্যালেঞ্জ রয়েছে কিন্তু সামনে।
এবং কেন চ্যালেঞ্জ রয়েছে সেই ব্যাখ্যাটা আমি একটু করি। সেটা হচ্ছে যে আপনি অভ্যন্তরীণ উৎস থেকে ব্যাংক খাত থেকে ঋণ নেবেন এবং বৈদেশিক উৎস থেকেও ঋণ নেবেন, তাহলে আপনি এই যে তারল্য সংকটে থাকা যে ব্যাংক খাত থেকে যে ঋণ আপনি নেবেন, তফসিলি ব্যাংক থেকে যদি আপনি ঋণ নেন, তাহলে তো আপনার ব্যক্তি খাতে যে ঋণ প্রবাহটা কমে যাচ্ছে, কমে যাবেও, ঠিক আছে। আবার আপনি যদি কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেন, তাহলে আপনার ইনফ্লেশনটা বেড়ে যাবে। তাহলে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছিল সে মূল্যস্ফীতিকে কন্ট্রোল করবে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক থেকে যদি সে ঋণ নেয়, তাহলে তার ইনফ্লেশন কিন্তু সে কন্ট্রোল করতে ব্যর্থ হবে। আবার এই আপনার যে অর্থ বছর চলে গেল 24-25, সেই অর্থ বছরের প্রথম 10 মাসে কিন্তু ব্যাংকগুলোকে সাপোর্ট দিতে হয়েছে প্রতি মাসে 1,81,000 কোটি টাকা করে সাপোর্ট দিতে হয়েছে। তাহলে তারল্য সংকটের এই মাঝে যদি আমি ব্যাংক খাত থেকে যদি আমি ঋণ নিই, তাহলে আমার তো কর্মসংস্থান ব্যাহত হবে, আমার উৎপাদন ব্যাহত হবে। তাহলে আমি যে বলছি যে আমি টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলবো এই বাজেটের মাধ্যম দিয়ে, এটা তো সম্ভব নয়। যে আরেকটা বিষয় হলো যে আমার বৈদেশিক ঋণ, আমার টোটাল ঋণ তো বাংলাদেশে এখন দাঁড়িয়েছে 20 লাখ কোটি টাকা সরকারের, এবং আপনি অবাক হবেন যে ঋণ বাবদ এখন রাজস্ব খাত থেকে যে ব্যয় হয়, রাজস্ব ব্যয় হয়, যে পরিচালন খাত থেকে যে ব্যয় হয়, ঋণ বাবদ ব্যয় হয় কিন্তু এখন সেকেন্ড পর্যায়ে রয়েছে, সুদ বাবদ যে ব্যয়টা সেটা সেকেন্ড পর্যায়ে রয়েছে। তাহলে কতটা চ্যালেঞ্জের মধ্যে আমরা চলে যাচ্ছি, এবং বৈদেশিক খাত থেকে যে ঋণের যে আপনি আশা করছেন সেটা কতটুকু নেই, এটা আমরা সফল হব। এটা একটা কারণ কি জানেন? কারণ হচ্ছে যে একটা অর্থনীতিতে যখন সামাজিক বৈষম্য, যখন রাজনৈতিক অস্থিরতা, যখন অর্থনৈতিক অস্থিরতা এবং যদি সামাজিক অস্থিরতা থাকে, তখন বিদেশি উৎস থেকে ঋণ পাওয়াটা অনেক জটিল হয়ে যায়। সুতরাং আমি যে বিদেশি উৎস থেকে ঋণ পাবো, এটা যে আমার কতটা সহজলভ্য হবে, সেটাও আমি কিন্তু একটা চ্যালেঞ্জের ভিতরে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে। কারণ আপনার 2024-25 অর্থ বছরে ঋণ এক্সিকিউশন কমেছে 14-15%, ঋণ ছাড় কমেছে এবং প্রতিশ্রুতি কমেছে 58%। সুতরাং এই ডাটা থেকে আমরা বুঝতে পারছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় বৈদেশিক উৎস থেকে ঋণ নিয়ে বাজেট ঘাটতি পূরণ করাটা অনেক জটিল প্রক্রিয়া হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ব্যাংক খাত থেকে যদি আপনি ঋণ নেন, তাহলে তো আমার যে অর্থনৈতিক ব্যবস্থা করার যে টেকসই অর্থনৈতিক ব্যবস্থা, সেই অর্থনৈতিক ব্যবস্থা থেকে আমি পিছিয়ে থাকবো। কারণ হচ্ছে যে আমার কর্মসংস্থান কিন্তু কমে যাচ্ছে। কারণ এখানে আমার এই বাজেটে সব থেকে আমার বড় লক্ষ্য হচ্ছে যে আমার মূল্যস্ফীতি কমিয়ে আনা। কারণ মূল্যস্ফীতি থাকলে যেটা হয়, ইকোনমিক অপারেশনাল কস্ট বেড়ে যায়, আপনার কনজিউমার ডিমান্ড কমে যায়, আপনার ঋণটা কঠিন হয়ে যায়। তাহলে আমার মূল্যস্ফীতির কারণেই কিন্তু আমার যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, যে প্রভাব রয়েছে উচ্চ মূল্যস্ফীতি, সেগুলোকে আমাকে কমিয়ে আনা। কারণ উচ্চ মূল্যস্ফীতি তো আপনার গরিব মানুষের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, দারিদ্র্যের হার বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে, অনেক 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 সাইডে অর্থনীতির অনেক সূচকে প্রভাব পড়ছে। তাহলে আমার যে আমার টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠবো এই বাজেটের মাধ্যম দিয়ে এবং বৈষম্যহীন। কারণ এবং আমি আরেকটা কথা বলি, বাংলাদেশে কিন্তু আপনার উচ্চ আয় বৈষম্য চলছে, বাংলাদেশের সম্পদ বৈষম্য অনেক বেড়ে গেছে, বাংলাদেশের সামাজিক বৈষম্য বেড়ে গেছে। আপনি প্রাথমিক শিক্ষা আপনি বাজেট কমিয়েছেন, কিন্তু আপনার প্রাথমিক স্তরে তো আপনার 11টা শিক্ষা ব্যবস্থা রয়েছে। তাহলে সামাজিক বৈষম্য কিন্তু শুরু হয় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে, কিন্তু সামাজিক বৈষম্য শুরু হয়, সেখানে আমরা বাজেটে মনোযোগ দেয়নি। এবং আমরা আরো দু একটি প্রশ্ন নিতে চাচ্ছি, আমরা একটু মাহফুজ কবিরের কাছে যেতে চাচ্ছি, আপনি থাকবেন আমাদের সাথে। যেটা মাহফুজ কবির, খুব সহজ ভাষায় যদি বলি, একটি বিষয়ের কিন্তু বড় উদ্বিগ্নতা সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে যে ব্যবসায় লাভ হোক বা লস হোক, আপনাকে ট্যাক্স দিতেই হবে। এই যে একটি কথাটি আসলে সহজ ভাষায় বলা হলো, এই বিষয়টি নিয়েও কিন্তু ব্যবসায়ীদের একটি বড় ধরনের উদ্বেগ আছে। এই জায়গাটি আসলে সংশোধনের কোনো ব্যবস্থা করা যায় কিনা, কি মনে করেন? এটা খুব ভালো প্রশ্ন করেছেন। এই নিয়ে ইতিমধ্যে বিশাল বিতর্ক তৈরি হয়েছে এবং ব্যবসায়ীরা যে বাজারে সমালোচনা করছেন, মূলত তাদের একটা বড় জায়গা হলো এটা যে লাভ হোক আর ক্ষতি হোক, তাদেরকে কর দিতে হবে। এখন এখানে একটা বড় রকমের কিন্তু তথ্য বিভ্রাট আছে, মানে বিশেষ করে যে এই বড় বড় কর্পোরেট অনেক সময় দেখা যায় কি যে তারা এমন ভাবে ব্যালেন্স শিট তৈরি করেন যে যাতে আসলে তাদের কম কর দিতে হবে, অনেক সময় কর না দিতে হয়। তো এই যে সংস্কৃতি তৈরি হয়েছে আমাদের মধ্যে, সেখান থেকে বের হয়ে আসার একটা চেষ্টা কিন্তু এই যে বাজেটে যে প্রস্তাবনা করা হলো যে লাভ করে যাই হোক কর দিতে হবে, আমি মনে করি যে এটা একটা কৌশল। তবে একই সঙ্গে এইটাও সত্য যে এই গত কিছুদিন ধরে কিন্তু ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো নয়, বিশেষ করে যে বিশ্ব বাণিজ্যে একটা সমস্যা তৈরি হচ্ছে, ট্রাম্পের যে শুল্ক, পাল্টা শুল্ক, সেটাকে কেন্দ্র করে। আবার একই সঙ্গে যে বিনিয়োগের পরিবেশ ভালো নয়, একটা অস্থিরতা আছে, অনেকেই আসলে তাদের শিল্প কারখানা বন্ধ করে চলে যাচ্ছেন। তো এবং একই সঙ্গে যে কারখানা কিন্তু অনেক ক্ষতিও হয়েছে আসলে। এই পরিস্থিতিতে আসলে এই ধরনের যে কর, সেটা
আমার মনে হয় না যে খুব একটা ভালো কোনো বার্তা দেবে আসলে কোনো ব্যবসায়ীকে, বিশেষ করে যারা মাত্র শুরু করছেন ব্যবসা। মাত্র শুরু করলে অনেক সময় দেখা যায় ইনভেস্টমেন্টটা বেশি হয়, তখন আসলে লোন নিতে হয়, আবার সেই রিটার্নটা আসে না, যার ফলে কয়েক বছর কিন্তু আসলে অনেক সময় লাভ হয় না। তো সুতরাং এই সব মিলিয়ে, আর বিশেষ করে যে এসএমই আছে, অসংখ্য বাংলাদেশে এসএমই আছে, তো তারাও কিন্তু খুবই কম প্রফিট করার সময় লস করেন, কিন্তু ব্যবসাটা টিকিয়ে রাখেন। তো হয়তো বেতন দেন, ভাড়া দেন তার কর্মকর্তা কর্মচারীদের। তো এই অবস্থায় আসলে অনেক শিল্প কারখানার জন্য বা ব্যবসার জন্য কিন্তু এটা অনেক চাপ তৈরি করবে, যে একদিকে হলো তাদের অনেক সময় ব্যাংক থেকে ঋণ করে তাদেরকে কর্মীদেরকে বেতন দিতে হয়, তো এগুলো কিন্তু একদম প্রচুর নজির আছে। তো এই অবস্থায় যদি আমরা এইভাবে একটা চাপ তৈরি করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হবে। এটা হতে পারতো এরকম যে তারা প্রস্তাব করছেন কিন্তু এই বছরের জন্য না, মানে আগামী অর্থ বছরের জন্য নয়, বরং পরবর্তী 2 অর্থ বছরের জন্য যেভাবে আসলে একটা ব্যক্তিগত আয় করার কথা বলা হয়েছে, তো ওইরকম ভাবে যদি একটা প্রস্তাব দিতে পারতেন, তাহলে সেই ক্ষেত্রে একটা প্রস্তুতি থাকতে পারতো। তো এই মুহূর্তে আসলে এটা কতটুকু হয়েছে, আমার মনে হয় যে একটু পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। জি, জনাব মাহফুজ কবির সাথেই থাকবেন। জনাব মাজেদুল হক, আপনার কাছে শেষ প্রশ্ন, খুব সংক্ষেপে জানতে চাই যে উদ্যোক্তাদের ক্ষেত্রে উদীয়মান কিন্তু সরকারি বেসরকারি সহযোগিতার ক্ষেত্রে অবহেলিত ই কমার্স খাত, এটির উপরে কিন্তু নতুন করে 5%-এর পরিবর্তে 15% কর ধার্য করা হয়েছে। এটি আসলে কতখানি উৎসাহ দিবে না নিরুৎসাহিত করবে? যে দেখুন, যে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে আমরা অর্থনীতির সাথে আমরা ইন্টিগ্রেট করতে ব্যর্থ হচ্ছি, এবং কোন পলিটিক্যাল গভর্নমেন্ট, রাজনৈতিক সরকার এই ইচ্ছা কখনো পোষণ করে নাই। তরুণ যে জনগোষ্ঠী রয়েছে এবং আপনার যে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া গ্রাজুয়েট যে বেকারগুলো আছে, তারা তো আসলে এখন ই কমার্সের উপরে ডিপেন্ড করতেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনি শুনে অবাক হবেন যে মাহফুজ ভাই কথাগুলো সঠিক বলছে, যে বাংলাদেশে কিন্তু আসলে তরুণ আপনার 60% প্রকল্পে তরুণদের কিন্তু অংশগ্রহণ নাই। ঠিক আছে, তাহলে আমরা তরুণদের ব্যাপারে কোন ধরনের কোনো উদ্যোগ কেন আমরা নিচ্ছি না, বা বারবার কেন আমরা তরুণ উদ্যোগটা কেন তৈরি করতে পারছি না? একটা এর ভিতরেও আবার যে ই কমার্স খাতে যেটা বসানো হয়েছে, মানে ট্যাক্সটা বাড়ানো হয়েছে, এটা তাদের যে উৎসাহ উদ্দীপনা ছিল সেটাকে কিন্তু নষ্ট করে ফেলাবে। কারণ আপনার বাংলাদেশে কিন্তু তরুণ জনগোষ্ঠীর সংখ্যা অনেক বেশি। ঠিক আছে, এই তরুণ জনগোষ্ঠীকে যদি আমি এটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে যদি আমি কাজে না লাগাই অর্থনীতিতে, যদি আমি বন্ধন না করি অর্থনীতির সাথে, তাহলে তো আমার অর্থনীতি সামনে এগিয়ে যাবে না, বেকারত্ব দূর হবে না। কারণ আপনি যে আপনার যে কারিগরি শিক্ষা, এখন আমরা কারিগরি শিক্ষা থেকে কিন্তু বাংলাদেশে এখন অনেক পিছিয়ে, যদিও এই বাজেটে কারিগরি শিক্ষাকে কিছুটা বাজেট বাড়ানো হয়েছে। বাংলাদেশে এখন কর্মমুখী শিক্ষা দরকার, কারিগরি শিক্ষা দরকার, এবং এটার সাথে আগামী দিনগুলোর কথা চিন্তা করে যে চ্যালেঞ্জগুলো পৃথিবীতে আসতেছে, সেটা হচ্ছে ডিজিটাল যে ওয়ার্কগুলো, কাজগুলো কিন্তু ডিজিটাল বেসড হয়ে যাচ্ছে। সেই জায়গাতে আমরা জনগোষ্ঠীকে কিভাবে তৈরি করব, সেই চিন্তা থেকে কিন্তু সেই চিন্তা চেতনা আমাদেরকে এখনই তৈরি করতে হবে, এবং আপনার এমপ্লয়মেন্ট রিলেটেড যে পলিসি করা হয়েছে 2022-এ, সেটাকে অ্যামেন্ডমেন্ট করা কিন্তু সময়ের দাবি হয়ে গেছে। এই জন্য আমি বলবো তরুণ জনগোষ্ঠীকে অর্থনীতির সাথে বন্ধন তৈরি করাটা কিন্তু এখন সময়ের দাবি হয়ে গেছে, এবং তাদেরকে একটা কর্মসংস্থানের যদি ব্যবস্থা না করা হয়, তাহলে কিন্তু আমার কাছে মনে হচ্ছে তাদের যে প্রণোদনা, তাদের যে ইনসেন্টিভ দরকার, সেটা কিন্তু রাষ্ট্রকেই দিতে হবে। তার কারণ হচ্ছে যে তরুণ জনগোষ্ঠী, তরুণরা কিন্তু পারে যে সামনের দিকে এগিয়ে নিতে, দেশকেও নিতে পারে, অর্থনীতিকেও এগিয়ে নিতে পারে। জি জনাব মাজেদুল হক, আমরা আজ আলোচনা শেষ করতে চাচ্ছি। জনাব মাহফুজ কবির এবং জনাব মাজেদুল হক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের বিজনেস আওয়ারে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা হচ্ছিল বাজেট নিয়ে, সমালোচনার যৌক্তিকতা কতখানি। আমরা চলে যাব একটি বিরতিতে, ফিরছি অন্যান্য সংবাদ নিয়ে, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। দর্শক, শেয়ার বাজারের পরিস্থিতি জানবো, আমাদের সহকর্মী মিনা ফেরদৌস রয়েছেন সেখানে। আমরা একটু জেনে নিতে চাই তার কাছ থেকে। মিনা ফেরদৌস, মিনা, আপনি পুঁজিবাজারে আছেন সকাল থেকে, আমরা জানি। যেই প্রশ্নটি সেটি হচ্ছে যে মিনা, গতকাল মঙ্গলবার ব্যাপক ধস নামার একটি খবর ছিল পুঁজিবাজারে, কোনো কারণ জানা গেল কিনা? জি মুরসালিন, যেমনটি আপনি বলছিলেন, গতকালকে কিন্তু আমরা দেখেছি শেয়ার বাজারের ব্যাপক দরপতন হয়েছে, তবে আজকে কিন্তু গতকালকের চেয়ে শেয়ার বাজার কিছুটা উন্নতি হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে গতকালকের তুলনায় কিন্তু আজকে শেয়ার বাজারের লেনদেনও এখন পর্যন্ত বেশ ভালো। এছাড়া প্রধান সূচকের কিন্তু 32 পয়েন্ট বেড়ে কিন্তু
32 পয়েন্ট বেড়েছে। সেই সাথে কিন্তু আমরা দেখেছি যে গতকালকের তুলনায় এখন পর্যন্ত কিন্তু 120 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এছাড়া আপনাকে একটু জানিয়ে রাখি, গতকালকে মূলত শেয়ার বাজার পতনের পেছনে মূলত 8টি কোম্পানির শেয়ার বেশি বিক্রি হওয়ার কারণেই কিন্তু শেয়ার বাজারের ব্যাপক প্রভাব পড়েছিল। সেই কারণেই কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি যেসব বিনিয়োগকারীরা তারা আসলে বেশি শেয়ার বিক্রি করে দেওয়ার কারণেই কিন্তু শেয়ার বাজারের ব্যাপক ধস নেমেছিল। এছাড়া বাজেট পরবর্তী যে শেয়ার বাজার যেমনটি ক্ষুদ্র এবং মাঝারি বিনিয়োগকারীরা আশা করেছিলেন তারা অনেকটাই আশাহত জানিয়েছেন। তবে আজকে কিন্তু শেয়ার বাজারের কিছুটা উঠতি এখন পর্যন্ত দেখা গিয়েছে যে 40,874টি শেয়ার বেচাকেনা হয়েছে। এছাড়া যদি আমি বলে থাকি এখন পর্যন্ত কিন্তু 200টি কোম্পানির শেয়ার ঊর্ধ্বমুখী। এছাড়া এখন পর্যন্ত 96টি কোম্পানির শেয়ার পড়ে গিয়েছে। এছাড়া এখন পর্যন্ত কিন্তু 87টি কোম্পানির শেয়ার অপরিবর্তিত রয়েছে। তো মুরসালিন, এই ছিল আমার কাছ থেকে শেয়ার বাজারের সর্বশেষ তথ্য। যে মিনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সেখানকার পরিস্থিতি জেনে পরবর্তীতে আমাদের জানাবেন। দর্শক, আমরা শেয়ার বাজার থেকে জেনে নিচ্ছিলাম সহকর্মী মিনা ফেরদৌসের কাছ থেকে পুঁজিবাজারের সবশেষ পরিস্থিতি। আমরা একটু ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ওয়েবসাইট তার মাধ্যমে আমরা একটু জেনে নিব এই মুহূর্তে আসলে কি অবস্থায় রয়েছে পুঁজিবাজার। আমরা একটু দেখে নিতে চাই। এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে গতকাল যেই নিম্নমুখী প্রবণতা ছিল সেটি থেকে বের হয়ে এসে আজ শেষ কার্যদিবস ঈদের ছুটির আগে এবং বেশ ইতিবাচক ধারাই রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স 33 পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়ে আছে 4,697 পয়েন্টে। সরিয়া ভিত্তিক ইন্ডেক্স 7 পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়ে আছে 1,024 পয়েন্টে। বিশেষায়িত 30টি কোম্পানির শেয়ারের 12 পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়ে আছে 1,758 পয়েন্ট। এখন পর্যন্ত 132 কোটি টাকার লেনদেন হয়েছে। দর্শক, এরপরে আমরা জেনে নিতে চাই আমাদের আজকের যে মুদ্রা বাজারের সবশেষ বিনিময় মূল্য কি পরিস্থিতি রয়েছে সেই বিষয়টি। মুদ্রার বিনিময় মূল্যের দিকে তাকালে দেখা যাচ্ছে যে মার্কিন ডলার 122 টাকায় কিনে 123 টাকায় বিক্রি করা হচ্ছে। ইউরো 131 টাকায় কিনে বিক্রি হচ্ছে 137 টাকায়। পাউন্ড 152 টাকায় কিনে বিক্রি হচ্ছে 157 টাকায়। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সায়। সৌদি রিয়াল কেনা যাচ্ছে 31 টাকায়, বিক্রি হচ্ছে 32 টাকা 70 পয়সায়। ভারতীয় রুপি 1.35 টাকায় কিনে বিক্রি হচ্ছে 1.44 টাকায়। আমরা জেনে নিব স্বর্ণের বাজারের সবশেষ আপডেট। স্বর্ণের দরদামে তাকালে দেখা যাচ্ছে যে সবচেয়ে ভালো স্বর্ণ 22 ক্যারেট প্রতি ভরি 1,70,921 টাকা। 21 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,62,199 টাকা। 18 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,39,023 টাকা এবং সনাতন স্বর্ণের প্রতি ভরি 1,14,948 টাকা। আমরা দেখে নিব রূপার দরদাম। সবচেয়ে ভালো রূপা 22 ক্যারেট প্রতি ভরি 2,811 টাকা। 21 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,683 টাকা। 18 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,298 টাকা। সনাতন রূপা প্রতি ভরি 1,726 টাকা। দর্শক, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা স্বর্ণ, রূপা এবং শেয়ার বাজারের সবশেষ আপডেট। বিরতিতে যাব, ফিরছি অন্যান্য সংবাদ নিয়ে, সাথে থাকুন। আবারও স্বাগত বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। পবিত্র ঈদুল আজহা আর মাত্র 3 দিন বাকি। এরই মধ্যে জমে উঠেছে উত্তরের 8 জেলার কোরবানির পশুর হাট। ছোট বড়, স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় 4 শতাধিক হাট বসেছে। বিক্রেতারা বলছেন দাম কম আর ক্রেতারা বলছেন বেশি। ওমর ফারুকের ক্যামেরায় রেজাউল করিম মানিকের তথ্যে ডেস্ক রিপোর্ট। চলতি বছর রংপুর বিভাগের 8 জেলায় কোরবানির পশুর চাহিদা নির্ধারণ করা হয়েছে 14,12,752টি। এসব জেলায় প্রায় 12,000 খামারে প্রস্তুত করা হয়েছে 19,80,312টি পশু। অর্থাৎ 8 জেলায় চাহিদার চেয়ে 5,68,561টি পশু উদ্বৃত্ত রয়েছে। ঈদ ঘনিয়ে আসায় হাটগুলোতে পুরো দমে চলছে পশু কেনাবেচা। পশুর দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। না, গরুর দাম ঠিক আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর গরুর বাজারের মধ্যে অনেক গরু উঠছে, বড় ছোট মাঝারি সব ধরনের গরু আছে। গতবারের তুলনায় এবার যে দাম খুব একটা বেশি সেটা মনে হয়নি। গতবার যে গরু বিক্রি করছি এবার বর্তমানে দাম নয়, অনেক কম দর গরু বর্তমানে। যে হারে খাদ্যের দাম, তো ওই হারে আমরা টাকা পাইতেছি না ঠিকভাবে। তবে রংপুর অঞ্চলের হাট বাজারগুলোতে আসা পাইকারদের দাবি গরুর দাম অপেক্ষাকৃত কম রয়েছে। দাম গরুর কমে আছে, অত যে বেশি তা না। কয়েকটা হাটে গেছে, এটা আসছে, এটাই বড় হাট, এখানে মোটামুটি একটু কমে পাইছি। প্রাণী সম্পদ কর্মকর্তারা জানান হাটগুলোতে অসুস্থ পশু যেন কেউ বিক্রি না করতে পারে, সেজন্য জেলার বিভিন্ন হাটে মেডিকেল টিম কাজ করছে।
এই গবাদি পশুর হাটগুলিতে আমাদের প্রাণী সম্পদের পক্ষ থেকে 13টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে এই হাটে তাদের সেবা প্রদানের জন্য। আর চাঁদাবাজি বন্ধ সহ পশু কেনাবেচায় নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রত্যেকটা জেলাতে হাটগুলোতে আমাদের প্রতিনিধি রয়েছে, পুলিশের প্রতিনিধি রয়েছে এবং কিছু কিছু জায়গায় সেনাবাহিনীও দায়িত্ব পালন করছে। আমরা প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখছি, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। এদিকে হাট বাজারগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত হাসিল না নেয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, রাজশাহীতে কোরবানির পশুর হাট পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, আপনার কাছে দুটি প্রশ্ন। প্রথমটি হচ্ছে যে আপনি যেই হাটে রয়েছেন এখানে কোরবানির পশুর মজুদ এবং মূল্য পরিস্থিতি কেমন দেখছেন? মোরসালেন, আমি আছি রাজশাহী সিটি হাটে। এটি রাজশাহীর সবচেয়ে বড় হাট। এই হাটে সবচেয়ে ছোট এবং মাঝারি সাইজের যে গরু, সেই সব গরুর চাহিদা সবচেয়ে বেশি। আমরা ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে দেশের নানা জেলা থেকে পাইকাররা এসে এই হাট থেকে গরু কিনে সরবরাহ করছেন। এই সিটি হাটে এবার আমরা দেখেছি যে 2 থেকে আড়াই মণ ওজনের গরু বিক্রি হচ্ছে 65 থেকে 85,000 টাকা। মাঝারি 3 মণ থেকে 4 মণ ওজনের গরু বিক্রি হচ্ছে 1 লক্ষ থেকে 1,30,000 টাকা। 8 থেকে 10 মণ ওজনের বড় গরু বিক্রি হচ্ছে 2,20,000 থেকে 5 লক্ষ টাকা। আর রাজশাহীতে বিক্রেতারা, বিশেষ করে যারা খামারি রয়েছেন, তারা বলছেন যে অপেক্ষাকৃত দাম কম থাকায় তারা লোকসানের শঙ্কা করছেন। তবে ক্রেতারা কিন্তু সন্তোষ প্রকাশ করেন, তারা বলছেন যে ন্যায্য মূল্য নিশ্চিত হচ্ছে। এবং আমরা একেবারে শেষ মুহূর্তের কেনাকাটা চলছে এই রাজশাহীর সিটি হাটে। দেশের বিভিন্ন জেলার ক্রেতারা এখানে এসেছেন। চট্টগ্রাম, ঢাকা, ফেনী, নোয়াখালীর ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এখান থেকে তারা পাইকারি এভাবে গরু কিনে নিজের জেলায় নিয়ে গিয়ে তারা খুচরা আকারে বিক্রি করছেন। আর রাজশাহী সিটি হাটে কোরবানির পশু বিক্রিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জাল টাকা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং হাটে কিন্তু সার্বক্ষণিক সিসি ক্যামেরার নজরদারিতে রাখা হয়েছে। আর পানি সম্পদ কর্মকর্তারা বলছেন অধিক লাভের আশায় দ্রুত মোটা তাজাকরণের ইনজেকশন দেওয়া বা অস্বাস্থ্যকর খাবার খাওয়ানো গরু বাজারজাত করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা ইজারাদারদের সঙ্গেও কথা বলেছি, তারা বলেছেন যে এই হাটে প্রায় 1 লক্ষ গরু এবং মহিষ বিক্রির কিন্তু লক্ষ্যমাত্রা রয়েছে এবং প্রতিদিনই প্রচুর পরিমাণ গরু এবং মহিষ বিক্রি হচ্ছে এবং ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিনই কিন্তু হাট চলবে। আর সিটি হাটের পাশাপাশি রাজশাহীর আরও 31টি বড় গরুর হাট রয়েছে, সেসব হাটেও শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা এবং ক্রেতারা। আমরা বিভিন্ন জেলার ক্রেতাদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে মূল্য এখন পর্যন্ত ঠিক রয়েছে, তবে দাম কিন্তু আরও কমতে পারে, কারণ ক্রেতারা বলছেন যে গরুর তুলনায় কিন্তু ক্রেতাদের সংখ্যা কিছুটা কম এবার। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ মোরসালিন। জি মর্তুজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজশাহীর পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী মতিউর মর্তুজা। চলে যাব পরের প্রসঙ্গে। চাঁদপুরের ডাকাতিয়া নদীর তীরে পরিত্যক্ত ইট ভাটায় গাছে গাছে ঝুলে আছে বিদেশি জাতের রং বেরঙের রসালো আম, আছে বিদেশি জাতের অন্যান্য ফলও। ব্যতিক্রমধর্মী এ বাগান করেছেন স্থানীয় এক গণমাধ্যম কর্মী। প্রায় 4 বছরের সংগ্রাম শেষে পেয়েছেন সফলতা। খোকন কর্মকারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গাছে গাছে ঝুলছে রং বেরঙের বিদেশি জাতের নানান রঙের আম। রোসা, লেমন টেস্ট, আতাউল, বেলি মার্বেল, অস্টিন গোল্ড সহ আছে 57 জাতের আম। চাঁদপুর সদর উপজেলা শাহাতুলি গ্রামের ডাকাতিয়া নদীর পারে এ বাগান। প্রায় 4 বছর আগে পারিবারিক 3.5 একর পরিত্যক্ত জমিতে এটি গড়ে তোলেন স্থানীয় সাংবাদিক হেলাল উদ্দিন। আমরা এখানে জৈব পদ্ধতির ব্যবহার শুরু করি, আমরা রাসায়নিক সারটাকে পরিহার করি। আমরা মনে করি যে বিষমুক্ত যে ফল ফসলকে আমরা গুরুত্ব দিচ্ছি, যে ফল ফসল আমার সন্তান খেতে পারবে, আমি খেতে পারবো, এই ধরনের ফল ফসল একটা বাগান করার জন্য এখানে প্রতিদিন কাজ করেন 15 থেকে 16 জন কর্মী। আমরা এখানে 15 থেকে 20 জনের মতন কাজ করি। আমাদের মালিক অনেক ভালো, যে বেতন দেয় আমাদের আলহামদুলিল্লাহ মাসের সংখ্যা চলে যায়। ওষুধ মারি গাছে এই জন্য পোকামাকড় দমন করার জন্য
আর প্রতিনিয়ত আমরা কাজ করতেছি। রং বেরঙের নানান জাতের আম দেখতে প্রতিদিন ভিড় করেন দর্শনার্থীরা। তো আমারও একটা স্বপ্ন আছে যে যখন আর কি বাহির থেকে একবার চলে আসবো তখন এরকম একটি প্রজেক্ট বা এরকম একটা আমের বাগান করার আর কি খুব ইচ্ছা আর কি। আমরা স্টুডেন্ট, আমরা প্রায় সময় আমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা ঘুরতে আসি, তারপরে হচ্ছে গিয়ে আমরা অনেক ফল টল দেখি। বিদেশি উচ্চ ফলনশীল জাতের এই আম বিক্রি হচ্ছে প্রতি কেজি 400 থেকে 600 টাকায়। সুদীপ চৌধুরী, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। আবারও স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক 25% থেকে বাড়িয়ে 50% করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার থেকেই তা কার্যকর হবে। ট্রাম্পের দাবি, এই সিদ্ধান্তের ফলে মার্কিন সংস্থাগুলো দেশীয় উৎপাদকদের থেকেই জিনিস কিনতে বাধ্য হবে, সেই সাথে সুরক্ষিত হবে যুক্তরাষ্ট্রের স্টিল শিল্প। তবে সমালোচকদের আশঙ্কা, এতে গাড়ির যন্ত্রাংশ থেকে ক্যানজাত খাবারের মতো বিভিন্ন পণ্যের দাম যুক্তরাষ্ট্রে বেড়ে যাবে। বিদেশি উৎপাদকরা সংকটে পড়বেন এবং অন্য দেশগুলোও পাল্টা পদক্ষেপ নিতে পারে। তবে এই বর্ধিত শুল্ক থেকে আপাতত ছাড় পেয়েছে যুক্তরাজ্য। দেরিতে হলেও কলকাতায় বসতে শুরু করেছে কোরবানির পশুর হাট। তবে এবছর অন্যান্য পশুর থেকে বেশি চাহিদা গরুর। কলকাতায় অস্থায়ী হাটে 15,000 রুপিতে মিলছে গরু। তবে সাইজে বড় গরুর দাম 2 লাখ রুপি পর্যন্ত। বিত্তবানদের পাশাপাশি প্রান্তিক মানুষ ভিড় জমাচ্ছেন এসব হাটগুলোয়। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্টে বিস্তারিত। একেবারে দোরগোড়ায় পবিত্র ঈদুল আজহার, আর তাই কোরবানির ঈদ কেন্দ্র করে কলকাতায় বসতে শুরু করেছে অস্থায়ী গরুর হাটগুলো। দামও রয়েছে সাধ্যের মধ্যে। বেচাকেনায় এখন ব্যস্ত শহরের মুসলিম সম্প্রদায়। কলকাতার হাটে 15,000 ভারতীয় টাকায় মিলছে গরু, আর বড় গরুর দাম 2 লাখ রুপির মধ্যে। তবে সবচেয়ে বেশি চাহিদা 50 থেকে 70,000 রুপির গরুগুলোর। ক্রেতাদের কথা ভেবে প্রায় 24 ঘন্টায় খোলা থাকছে হাটগুলো। এটা ওজন আছে 12 থেকে 13 মণ। পাটি তো 2 লাখ বলছে, কিছু আছে। আমি তো পাটি থেকে চাইছি এটাকে 2,40,000। আমাদের গরু সর্বোচ্চ আপনার 15,000 টাকা থেকে এখানে আছে। ছোট গরু, এটা আমাদের দেশি গরু যেসব, 16,000 টাকা। ওজন কিরকম? ওজন আপনি 1 মণ পাবেন, 1.5 মণ পাবেন এরকম। আর তার থেকে সব থেকে সেরা গরু আমাদের এখানে বিক্রি হয়েছে 2,70,000 টাকা বিক্রি হচ্ছে, সেটা 15 থেকে 16 মণ আছে। তবে শুধু বিত্তবানরাই নন, আসছেন বহু প্রান্তিক খেটে খাওয়া গরিব পরিবারগুলো, যারা বছরভর অর্থ সঞ্চয় করেন কোরবানি ঈদের জন্য। থাকায় খুশি ক্রেতা থেকে বিক্রেতা। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।